পঠন সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে ভিডিওটি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য। আজকে এই ভিডিওতে আমি তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড ইউনিট টেস্টে বিভিন্ন বিষয় অর্থাৎ বাংলা, ইংরেজি, অঙ্ক, আমাদের পরিবেশ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা ইত্যাদি বিষয়ে কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই বেশ কয়েকটি নমুনা কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিওটি একটু বড় হয়ে যাবে, তবু কিন্তু তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, তাহলে তোমাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমি ক্লাস 4-এর ইংরেজি, বাংলা, ঠিক আছে, তারপর ক্লাস 3 সমগ্র বিষয় নিয়ে আলোচনা করেছি। যারা ভিডিওগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো চলো বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, আর হ্যাঁ, সবার প্রথমে বলে নিই, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান আইকনটি অন করে রেখে দাও, যাতে এরকম ভিডিও যখন আপলোড করব তোমাদের কাছে তার নোটিফিকেশান সহজে পৌঁছে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটিকে লাইক করে দিও। তো চলো শুরু করি। দেখো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি উত্তরটা বলবো, যেহেতু কেননা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, তাই সংক্ষেপে করার চেষ্টা করব। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 হবে, তোমরা 24 লিখে নেবে। দেখো, একের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, গাছ বসাবো কবিতাটির কবির নাম কি? তোমরা উত্তর সকলে তোমাদের জানা, তাহলে কি হবে? গাছ বসাবো কবিতাটির কবির নাম কার্তিক ঘোষ। তারপরে খ, পাল ও ডাঁড় নৌকার কি কাজে লাগে? তাহলে উত্তর কি লিখবে? দেখো, পাল ও ডাঁড় নৌকার কি কাজে লাগে? দেখো, ডাঁড়ের সাহায্যে নৌকা চালানো হয়, আর পালের সাহায্যে বাতাসের গতিকে কাজে লাগিয়ে নৌকার গতি বাড়ানো হয়। ঠিক আছে, তারপরে গ, দেখো, অভিযানে লেখকের সঙ্গীর নাম কি? অভিযানে অর্থাৎ ঢেউয়ের তালে তালে তোমাদের যে গল্পটা আছে, সেখানে ওই অভিযানে লেখকের সঙ্গীর নাম কি ছিল? তাহলে কি লিখবে? অভিযানের লেখকের সঙ্গীর নাম অ্যালবার্ট জর্জ ডিউক। তারপরে ঘ, দেখো, গাছেরা অপমানিত বোধ করলো কেন? তাহলে উত্তর কি হবে? দেখো, মালপত্রের ভারে গাছেদের করুণ অবস্থা দেখে মানুষেরা কুৎসিতভাবে হাততালি দিয়ে আনন্দ করছিল। সেই উপহাস গাছেরা সহ্য করতে পারেনি, তারা অপমানিত বোধ করলো। তারপর দেখো, ওর দাগে কে লিপিদের উপহার দিতে চাইলো? উত্তর কি হবে? দেখো, প্রথমে পুলিশ ও তারপর টিয়া বাবুই এরা লিপিদের উপহার দিতে চাইলো। তারপরে চ, দেখো, একা একা থাকার বিপদ কোথায়? উত্তর কি হবে? একা একা থাকলে শক্তি কমে যায়। তারপরে আমরা যাব 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। ক, মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য গাছ ড্যাশ যোগায়? তাহলে কি যোগায়? অক্সিজেন যোগায়। অক্সিজেন লেখো এখানে। তারপরে খ, পর্যটন করেন যিনি তাকে ড্যাশ বলা হয়? তাহলে পর্যটন যিনি করেন তাকে পর্যটক বলা হয়, তাহলে পর্যটক লিখে দাও এখানে। তারপরে গ, দেখো, আবার ড্যাশ নিয়ে বসেছে ডিউক? তাহলে কি হবে? আবার সেক্সট্যান্ট নিয়ে বসেছে ডিউক, সেক্সট্যান্ট। তারপরে দেখো, ঘ, 7 সমুদ্র ড্যাশ নদী পার? উত্তর কি হবে? 7 সমুদ্র 13 নদী পার। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে ক, নৌকার মালিকের নাম আশু, মধু, শ্যাম। ওখানে কি আছে? কি আছে? মধুমাঝির ওই নৌকাখানা, তাই না? তাহলে কি হবে? এখানে নৌকার মালিকের নাম মধু, তাই মধুর উপরে টিক চিহ্ন দাও। তারপরে খ, চারিদিকে ধু ধু হু হু করছে? উত্তর কি হবে? ধু ধু, তাই ধু ধুর উপরে টিক চিহ্ন দাও। তারপর দেখো, গ, ঘন বনে গাছগুলো কাছাকাছি ছাড়া ছাড়া হয়ে থাকে? তাহলে ঘন বনে গাছগুলো কি হয়ে থাকে? কাছাকাছি হয়ে থাকে, তাই কাছাকাছির উপরে টিক চিহ্ন দাও। তারপরে ঘ, আজ কাল কি আরাম? আজ না কাল? এখানে আরাম কবিতায় তোমরা পড়েছো, উফ আজ কি আরাম, তাই এখানে আজের উপরে টিক চিহ্ন দাও। ঠিক আছে, তারপরে দেখো 4, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো। এখানে কিছু এলোমেলো বর্ণ আছে, এগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে বলছে তোমাদের। প্রথমে কি আছে? দেখো, মি, ন, ভু, ব, এটাকে সাজিয়ে কি লিখলে কি হবে? বনভূমি। তারপরে ল, ত, কা, শি, এটাকে সাজিয়ে লিখলে হবে শীতকাল, তাই না? তারপরে 5-এর দাগে দেখো, বর্ণ বিশ্লেষণ করো। এখানে কিছু শব্দ দেওয়া আছে, 2টি শব্দ, এগুলো বর্ণ বিশ্লেষণ করে লিখতে হবে। তো প্রথমে কি আছে? ক দাগ, নির্দেশ। তাহলে নির্দেশটাকে বর্ণ বিশ্লেষণ করলে কি হবে? দন্ত নয় হসন যোগ হস্যই, রয় হসন যোগ দয় হসন যোগ এ যোগ তালব্যস্বয় হসন যোগ অ, নির্দেশ। ঠিক আছে, তারপর দেখো মস্ত। মস্ত কি হবে? ময় হসন যোগ অ, দন্ত ছয় হসন যোগ তয় হসন যোগ অ, মস্ত। ঠিক আছে, তারপরে 6-এর দাগে দেখো, শব্দার্থ লেখো। প্রথমে দেওয়া আছে ভ্রমণ। ভ্রমণ শব্দের অর্থ ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো লিখলাম এখানে। তারপর ক্লান্ত। ক্লান্ত শব্দের অর্থ পরিশ্রান্ত, পরিশ্রান্ত লিখবে এখানে, তাই না?
নেক্সট দেখো বাক্য রচনা করো, 7 দাগের মাঝি, মাঝি দিয়ে বাক্য রচনা করতে হবে। তো আমি একটা লিখলাম, তোমরা তোমাদের মতো লিখতে পারো। দেখো আব্দুল মাঝির মাথাটা ন্যাড়া, আমি লিখলাম এখানে আব্দুল মাঝির মাথাটা ন্যাড়া। গোপ্তার কামানো আমরা একটা পড়েছি এর আগে। তারপরে দেখো কুজন, কুজন মানে পাখির ডাক, আর যদি এখানে কয় হস্য থাকতো সেখানে কিন্তু কুজন মানে খারাপ ব্যক্তি হতো। তাহলে কুজন দিয়ে একটা বাক্য রচনা কি হবে, যে পাখিদের কুজনে আমার ঘুম ভেঙে গেল। তারপরে 8 দাগে দেখো বিপরীত শব্দ লেখো। ক বিরাট, বিরাট মানে বড় বা বিশাল কিছু, তাহলে এখানে ছোট বা কিছু লিখে দাও, ছোট লিখে দাও, হয়ে যাবে। তারপরে দেখো মিথ্যে, মিথ্যে এখানে মিথ্যা এর বিপরীত শব্দ কি হবে, সত্য, সত্য লিখবো এখানে। তারপরে 9 দাগে দেখো বলছে টিকা লেখো, চিড়িয়াখানা অথবা চিপকো আন্দোলন, এই দুটি দিয়ে এই দুটি বিষয়ের উপরে টিকা লিখতে হবে। তা আমি একটা লিখে দিচ্ছি, দেখো তোমরা তোমাদের মতো লিখবে। আমি চিড়িয়াখানা সম্পর্কে একটা লিখলাম, দেখো চিড়িয়াখানা, চিড়িয়াখানা দিয়ে কি লিখলাম, চিড়িয়া বা পাখি থেকে চিড়িয়াখানা শব্দটি এসেছে, যেখানে বন্যপ্রাণী বন্দি অবস্থায় সংরক্ষণ ও গবেষণার জন্য রাখা হয় তাকে চিড়িয়াখানা বলে। এখানে বিভিন্ন প্রকার পশু পাখি যেমন হাতি, বাঘ, সিংহ, হরিণ, কুমির, ময়ূর, এছাড়া সাপ, আরও অনেক কিছু কিন্তু সংরক্ষণ করে রাখা হয়, বিশেষ করে মানুষজনকে দেখানোর জন্যে, গবেষণার জন্য, অথবা কাউকে মানুষকে আনন্দ দেওয়ার জন্য। ঠিক আছে, আমাদের পশ্চিমবঙ্গের আলিপুরে কিন্তু চিড়িয়াখানা আছে। এবারে আমরা চিপকো আন্দোলন সম্পর্কে জেনে নিই, চলো। চিপকো আন্দোলন দেখো, চিপকো এটা একটা হিন্দি শব্দ। চিপকো কথার অর্থ আঁকড়ে থাকা বা আলিঙ্গন করা বা জড়িয়ে থাকা। বলছে হিমালয়ের পাদদেশে গ্রাম সংলগ্ন বনগুলিতে কিছু মানুষ কি করে, একসময় জ্বালানি ও কারখানার জন্য গাছ কাটতে আসে, ওখানে বনে যে গাছগুলো আছে সেগুলো কাটতে আসে, কিন্তু ওই এলাকার মানুষ, ওই গ্রামের মানুষজন, তারা গাছকে বাঁচানোর জন্য, গাছকে রক্ষা করার জন্য প্রত্যেকে এক একটা গাছকে জড়িয়ে রাখে যাতে কেউ কাটতে না পারে। এবং তাদের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সুন্দরলাল বহুগুণা নামক একজন ব্যক্তি। তাই তাদের এই সংগ্রামকে চিপকো আন্দোলন বলা হয়। ঠিক আছে, তো এইটুকু তোমরা লিখবে। তারপর দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো। এখানে কিছু শব্দ আছে যাদের উচ্চারণ প্রায় একই, কিন্তু অর্থ আলাদা এবং বানানটা আলাদা। প্রথমে কি আছে দেখো, দেশ, দয়কার তালব্য স, দেশ, দেশ শব্দের অর্থ রাষ্ট্র, অর্থাৎ আমরা যেমন দেশে বাস করি, আমাদের দেশ ভারত, আমাদের পাশে বাংলাদেশ আছে, মায়ানমার আছে, তাই না? তাহলে দেশ শব্দের অর্থ রাষ্ট্র। তারপর দেখো দেশ, দয়বয়কার মধ্যাহ্নস দেশ, এই দেশ শব্দের অর্থ হলো হিংসা। তারপর দেখো খ বাধা, বাধা আর বাঁধা, বাধা শব্দের অর্থ বাধা দেওয়া বা নিষেধ করা বা আটকে যাওয়া, আর বাঁধা শব্দের অর্থ বাঁধন বা বেঁধে রাখা, তাই না? তো বাংলাটা হয়ে গেল। চলো এবার আমরা ইংরেজি প্রশ্নটা দেখব। দেখো সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 3 সাবজেক্ট ইংলিশ, 1 দাগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পতঙ্গ গ্রিন রঙের অর্থাৎ সবুজ রঙের, কি হবে, গ্রাসহপার। তাহলে লেখো গ্রাসহপার ইজ গ্রিন ইন কালার। ঠিক আছে, গ্রাসহপার লিখলাম। তারপরে দেখো বি আই এম ভেরি স্মল, আমি খুব ছোট। আই গ্লো ব্রাইটলি ইন দ্য ডার্কনেস, আমি অন্ধকারে উজ্জ্বলভাবে জ্বলি। হু অ্যাম আই, আমি কে, তাহলে কি হবে, আই অ্যাম গ্লোওয়ার্ম, আমি জোনাকি পোকা। তারপরে দেখো সি হাউ ইজ দ্য ওয়েদার ইন দ্য উইন্টার, শীতকালে আবহাওয়া কেমন থাকে, শীতকালের আবহাওয়া কেমন থাকে, শীতকালে আবহাওয়া খুব শান্ত এবং ঠান্ডা থাকে, তাই লিখবে দ্য ওয়েদার ইন দ্য উইন্টার, শীতকালের আবহাওয়া ইজ কাম অ্যান্ড কোল্ড, শান্ত এবং ঠান্ডা। তারপরে 2 দাগে আমরা চলে যাব। 2 দাগের প্রশ্নে এখানে দেখো, 2 দাগে দেখাচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। এখানে হেল্প বক্স বা সাহায্যকারী বক্সে কিছু শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে এই নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। ঠিক আছে, তো দেখো প্রথমে মারমার্ট দেওয়া আছে, মারমার্ট মানে বিড়বিড় করা, আস্তে আস্তে বা বিড়বিড় করে কিছু বলা। রিফ্লেকশন মানে প্রতিবিম্ব। নেভার, নেভার মানে প্রতিবেশী। অ্যাশেমড মানে লজ্জা পাওয়া। আর লেক, লেক শব্দের অর্থ হলো হ্রদ। ঠিক আছে, তাই এর দাগে দেওয়া আছে দি ফক্স স ইটস ড্যাশ ইন দ্য রিভার, ফক্স দেখলো ইটস কি, রিফ্লেকশন মানে প্রতিবিম্ব, ইন দ্য রিভার নদীর জলে, তাহলে এখানে রিফ্লেকশন হবে। তারপরে দেখো আছে মাই ফাদার ইন্ট্রোডিউসড মি টু ইউর ড্যাশ নিউ ড্যাশ, আমার বাবা তোমার নতুন ড্যাশের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দিল বা পরিচয় ঘটিয়ে দিল, তাহলে নিউ কি হবে, নেভার, নেভার মানে প্রতিবেশী, নিউ নেভার, এখানে নেভার বসিয়ে দাও। তারপরে দেখো দি ডাক লিভড ইন দ্য ড্যাশ, হাঁস বাস করতো কোথায়, এখানে হবে লেক, ইন দ্য লেক, লেক বসিয়ে দাও। তারপর দেখো অলি ওয়াজ ড্যাশ অফ হার বিহেভিয়ার, অলি
তার ড্যাশের জন্য, তার আচরণের জন্য ড্যাশ ছিল, কি ছিল, লজ্জিত ছিল, অ্যাশেমড বসিয়ে দাও এখানে, অ্যাশেমড হলো লজ্জিত। তারপরে পড়ে আছে কি, মারমার্ড মানে বিড়বিড়ি করে বলা। তাই এখানে দিয়ে দেওয়া আছে দেখো, ঋতু ড্যাশ ড্যাড she did not want to go to school। ঋতু ড্যাশ করলো যে সে স্কুলে যেতে চায়নি, তাহলে কি হবে, মারমার্ড করলো, বিড়বিড়ি করে বললো, মারমার্ড। ঠিক আছে, ঋতু মারমার্ড। নেক্সট দেখো, টিক দ্য কারেক্ট অ্যান্সার, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। দেখো, অ্যান ইগল ইটস হেয়ার্স ফ্রুটস। একটা ইগল পাখি কি করে, সে হেয়ার্স মানে খরগোশ অথবা ফ্রুটস ফল খায়। তাহলে তোমরা ভাবছো যে ইগল পাখি খরগোশ খাবে, নিশ্চয়ই ফল খাবে না, সেটা নয়। কেননা কিছু কিছু ইগল আছে যারা কিন্তু বড় বড় শিয়াল বা বেঁজি কি বলে বন বেড়াল, হ্যাঁ, বা বড় বড় অন্যান্য ছাগল ইত্যাদি প্রাণীদের কিন্তু হামেশাই খুব সহজে কিন্তু উঁচু করে তুলে নিয়ে যেতে পারে, এমন বড় বড় ইগল আছে। তাহলে কি হবে, অ্যান ইগল ইটস হেয়ার্স, হেয়ার্স মানে খরগোশ, তাহলে এখানে হেয়ার্সের উপরে টিক চিহ্ন দেবে। তারপর দেখো, এ বুলবুল ইটস স্কুইরেলস ইনসেক্টস। একটা বুলবুল কি করে, সে স্কুইরেল খায়, কাঠবেড়ালি খায় না ইনসেক্টস পতঙ্গ খায়, এটা হবে ইনসেক্টসের উপরে টিক চিহ্ন দাও। নেক্সট দেখো, এ ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিমালস ফ্রুটস। বলছে একটা হাঁস ছোট ছোট জলের ফল খায় না প্রাণী খায়, এটা হবে অ্যানিমালস, এখানে অ্যানিমালসের উপর টিক চিহ্ন দাও। তারপর দেখো, অ্যান ইগ্রেট ইটস, একটা সারস সে কি খায়, হিয়ার্স মানে খরগোশ খায় না মাছ খায়, এখানে ফিশ আছে, তাহলে ফিশ হবে, ফিশের উপরে টিক চিহ্ন দেবো। তারপর দেখো চার দেখানে বলছে, রাইট টি ফর ট্রু স্টেটমেন্ট and F for false statements in the given boxes। এখানে নিচে যে বাক্স দেওয়া আছে, বক্স দেওয়া আছে, এই বাক্সে যে বাক্স দেওয়া আছে এবং এখানে দেখো কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, এই স্টেটমেন্টগুলোর মধ্যে বা এই বিবৃতিগুলোর মধ্যে যেটা সত্যি তার পাশে টি লিখতে হবে এবং যেটা মিথ্যা তার পাশে এফ লিখতে হবে। তা এর দাগে কি দেওয়া আছে দেখো, দি পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। ময়ূরটি তার সৌন্দর্যের জন্য সে খুব দুঃখিত ছিল, এটা কিন্তু না, সে খুব গর্বিত ছিল, তাই এটা হবে এফ, তাই না। তারপরে দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। বকটা এসেছিল ওই লেকের ধারে বাস করতে, এটা সত্য, তাই টি হবে। তারপর দেখো, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। বকটা বলছে লাঞ্চের জন্য কি ধরছিল, ব্যাং ধরছিল, এটা কিন্তু না, ফিশ ধরছিল, তাই না, মাছ ধরছিল, ক্যাচিং ফিশ হচ্ছে হবে লাঞ্চের জন্য, তাই এটা কি, এটাও এফ। তারপর দেখো, দি পিকক লিভড বাই দ্য সাইড অফ এ রিভার। বলছে ময়ূরটি একটা নদীর ধারে বাস করতো, এটা না, এটা লেকের ধারে বাস করতো, তাই না, তাই এখানে কি হবে, সরি ফরেস্টে বাস করতো ময়ূরটি, মানে একটা জঙ্গলে, নদী লেকের ধারে একটা জঙ্গলে বাস করতো, তাই এটা কি হবে, লেকের ধারে দেয়নি, রিভারের ধারে দিয়েছে, নদীর ধারে দিয়েছে, তাই এটাও ফলস, এফ হবে। ঠিক আছে, তারপরে দেখো, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এখানে দেওয়া আছে দেখো, এ স্তম্ভে কিছু দেওয়া আছে, কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং বি স্তম্ভে তার অপোজিট ওয়ার্ড দেওয়া আছে, তাই না। তো এখানে মেলাতে বলছে, দেখো ক্লজ মানে কি, বন্ধ, বিগ মানে বড়, ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান বা বুদ্ধিমতী, আর এখানে দেওয়া আছে নেক্সট মানে পরবর্তী, আর এদিকে ওপেন মানে খোলা, ফুলিশ মানে বোকা, স্মল মানে ছোট, আর এখানে দেওয়া আছে দেখো প্রিভিয়াস মানে পরবর্তী। তো আমরা দেখো ক্লজ মানে বন্ধ, আর এখানে ওপেন মানে খোলা, দেখো এটা পাশাপাশি মিলে গেছে, তাই মিলিয়ে দাও এখানে। তারপরে বিগ মানে বড়, এখানে দেখো স্মল আছে, স্মল মানে ছোট, এটা মিলিয়ে দাও। তারপরে দেখো ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, এখানে ফুলিশ মানে বোকা, তো এর সঙ্গে মিলিয়ে দাও। আর এটাও দেখো পাশাপাশি মিলে যাচ্ছে, এটা দেখো নেক্সট মানে পরে, আর প্রিভিয়াস মানে পূর্ববর্তী, তো এটার সঙ্গে এটা মিলে গেল, তাই না। তারপরে দেখো, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দেওয়া আছে, সেগুলো দিয়ে শব্দ তৈরি করতে হবে। প্রথমে দেওয়া আছে স্নো মানে কি, বরফ, এই বরফ দিয়ে শব্দ তৈরি করলে কি হবে, কি হলো দেখো, দি সান মেল্টেড দ্য স্নো, বলছে সূর্য বরফকে গলিয়ে দেয় বা দিল, এটা তোমরা তোমাদের মতো লেখো। তারপরে দেখো দেওয়া আছে ভিজিটর করলে কি হবে দেখো, হি ইজ আ রেগুলার ভিজিটর অফ আলিপুর জু। সে আলিপুর চিড়িয়াখানার একটা নিয়মিত ভিজিটর মানে পরিদর্শক, যারা ভিজিট করে। তারপর দেখো রিঅ্যারেঞ্জ দ্য জাম্বলড লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে কিছু এলোমেলো বর্ণ দেওয়া আছে, সেগুলো সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে।
প্রথমে কি দেখা যায়, এই যে MSOUQITO এটাকে সাজিয়ে লিখলে হবে মস্কুইটো। আমি তাড়াতাড়ি বলে দিচ্ছি কেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপরে TTREBUYLF, তাই এটা কি হবে বাটারফ্লাই মানে প্রজাপতি। তারপর DONP এটা হবে পন্ড, POND পন্ড। ঠিক আছে, তো ইংরেজি শেষ হয়ে গেল। এবারে আমরা অঙ্ক প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলো খুব তাড়াতাড়ি আমরা ভিডিও শেষ করার চেষ্টা করব, যদিও একটু বড় হয়ে যাচ্ছে। দেখো এটাও 2023 হয়ে গেছে, সরি এটা 2024 হবে, 24 লিখে দেবে তোমরা। ঠিক আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক 16 থেকে 3 বার বলছি 16 থেকে 3 কতবার বিয়োগ করা যায়? অঙ্কে বলছি আমরা 16 থেকে 3 কতবার বিয়োগ করা যাবে। তা দেখো আমরা যদি 3 5 15 মানে এখানে কতবার করা যাচ্ছে বলতো? 5 বার বিয়োগ করা যাবে। আমি খুব তাড়াতাড়ি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। তারপর দেখো 5 বার বিয়োগ করা যাবে, কারণ 6 বার হলে বেশি হয়ে যাচ্ছে। তারপর দেখো কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে কি কি ভাগশেষ থাকে? কোন সংখ্যাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি কি কি ভাগশেষ থাকবে? দেখো কোন সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে 1 2 3 4 ভাগশেষ হতে পারে। কেননা যদি 5 বলি আমরা, 5 বলে কিন্তু আবার একবার ভাগ যাবে, তাই না? তাই হবে না। কোন সংখ্যাকে ভাগ করলে 1 2 3 4 ভাগশেষ হতে পারে, তার বেশি হবে না। তারপরে দেখো ঘড়িতে মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কত মিনিট হয়? মিনিটের কাঁটা যদি একবার সম্পূর্ণ করে তাহলে কত মিনিট হচ্ছে? 60 মিনিট, তাই না? মিনিটের কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে 60 মিনিট হবে, তাই এখানে 60 মিনিট লিখে দাও। তারপরে দেখো 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে কি বলে? 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে কি বলা হয়? এটা হবে যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য সংখ্যাকে। তারপরে দেখো শূন্যস্থান পূরণ করো, 2 এর দাগে বলছে শূন্যস্থান পূরণ করো। ত্রিভুজের ড্যাশটি বাহু, তাহলে ত্রিভুজের বাহু কটা? 3টি, তাই 3টি লিখে দিলাম এখানে। তারপরে দেখো 16টি সমান কত জোড়া? তাহলে 16টি সমান 8 জোড়া, 8 জোড়া লিখে দাও। তারপরে দেখো বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পরবর্তী ড্যাশ সংখ্যা পাওয়া যায়। তাহলে বিজোড় সংখ্যা মনে করো 5, আর এর সঙ্গে 1 যোগ করলে 6 হচ্ছে, তার মানে 6টা কি জোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে 1 যোগ করলে পরবর্তী জোড় সংখ্যা পাওয়া যায়। জোড় সংখ্যা লিখে দাও। তারপর দেখো ঘ এখানে ড্যাশ ভাগ 8 সমান 8, অর্থাৎ এখানে দেখো ভাজ্য বার করতে বলছে। এখানে ভাগফল দেওয়া আছে আর ভাজক দেওয়া আছে। তোমরা জানো কোন সংখ্যার ভাজ্য বার করতে গেলে ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ এইভাবে করতে হয়। তাই এখানে দেখো ভাগশেষ দেওয়া নেই, ভাজক দেওয়া আছে আর ভাগফল দেওয়া আছে। তাহলে এই দুটো গুণ করো, 8 8 64, তাহলে এখানে ভাজ্য কত হবে? 64। তাহলে এখানে 64 বসিয়ে দাও। তাহলে দেখো 8 8 64, ঠিক আছে। তারপরে দেখো 3 সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। 22 থেকে 3 বিয়োগ করা যায় 5 বার, 6 বার, 7 বার। কতবার বিয়োগ করা যায়? 7 বার, তাই না? তার বেশি আর হবে না, 7 বার। তারপর দেখো বিজোড় সংখ্যা যোগ জোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করা হয়, মানে অর্থাৎ বিজোড় সংখ্যা আর জোড় সংখ্যা যোগ করলে কি হয়? বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা হবে? মনে করো একটা বিজোড় সংখ্যা কত? 5, আর এর সঙ্গে জোড় সংখ্যা 4, যোগ করে কত হচ্ছে? 9। তাহলে এটা বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যার সঙ্গে জোড় সংখ্যা যোগ করলে বিজোড় সংখ্যাই হবে। এই বিজোড়ের উপরে টিক চিহ্ন দিলাম। তারপরে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট বড়, তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে ছোট, তো ছোটর উপরে টিক চিহ্ন দিলাম। তারপর দেখো 3 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো 182, 282, 232। তোমরা সহজে মনে রাখবে, দেখো 3 দ্বারা বিভাজ্য হতে গেলে যে কটা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলির যোগফলকে 3 দ্বারা বিভাজ্য হতে হবে। তো এখানে দেখো 1 আর 8 9 আর 2 11, 11 3 দ্বারা বিভাজ্য নয়। 2 আর 8 10 আর 2 12, 12 3 দ্বারা বিভাজ্য। তাহলে এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, তাই না? তারপর দেখো 4 দাগে এখানে বলছে ভাগ করো। 706কে 7 দিয়ে ভাগ করতে হবে। ভাগটা তোমরা করে নেবে যেভাবে তোমরা ভাগ শিখেছো। অঙ্কটা বড় হয়ে যাচ্ছে, আমি করছি না। তারপরে দেখো 153, এটাকেও 5 দিয়ে ভাগ করতে বলছে, এটাও তোমরা করে নেবে। দেখবে এগুলো পূর্ণ সংখ্যায় কিন্তু উত্তর আসবে, এটা ভাগ মিলবে না, এটা অবশিষ্টাংশ থাকবে, পূর্ণ সংখ্যায় আসবে। ঠিক আছে। তারপরে দেখো গুণ করো। এগুলো গুণ দেখো আমি সংক্ষেপে করে দিয়েছি, তোমরা গুণ যেভাবে একক দশক শতক পেতে নিচে করে পেতে গুণ করতে হয় ওইভাবে কিন্তু করবে। এভাবে করলে কিন্তু তোমরা নাম্বার কম পাবে। 322কে 3 দিয়ে গুণ করলে 366 হয়, 157কে 5 দিয়ে গুণ করলে 785 হবে। হ্যাঁ, এইভাবে তোমরা গুণ কিন্তু সাজিয়ে করবে, এভাবে করবে না সহজে, নাম্বার কিন্তু কম পাবে। তারপরে দেখো নিচের সমস্যাগুলির গাণিতিক সমাধান করো, অর্থাৎ গাণিতিক ভাষায় সমাধান করতে বলছে। গোপার দাদু
গোপাকে 40 টাকা 50 পয়সা দিলেন, গোপা 7 টাকা 50 পয়সার ফুচকা ও 5 টাকার আলু কাবলি খেয়েছে, এখন গোপার কাছে কত আছে? তাহলে দেখো মোট টাকা কত, 40 টাকা 50 পয়সা, আর খরচ করেছে 7 টাকা 50 পয়সা, 5 টাকা, তার মানে 12 টাকা 50 পয়সা, এইটুকু খরচা করেছে। তাহলে তোমরা কি করবে, এই দুটো যোগ করে এই 40 টাকা 50 পয়সা থেকে বিয়োগ করে দেবে, তাহলে উত্তর পেয়ে যাবে। আমি করে দিলাম না, তোমরা কিন্তু সেইভাবে করবে। প্রথমে কি, গোপা খরচ করেছে কত, 7 টাকা 50 পয়সা যোগ 5 টাকা, এটা যোগ করে নিলে তারপর 40 টাকা 50 পয়সা থেকে বাদ দিয়ে দেবে, বিয়োগ করে দেবে, তাহলে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা করে নেবে সহজে। নেক্সট দেখো কি বলছে, ঝুড়িতে 125টি ফুল আছে, প্রতিটি মালায় সমসংখ্যক ফুল দিয়ে মালা তৈরি করলাম, প্রতি মালায় কয়টি ফুল হবে? সরি, এখানে এটা ভুল হবে, এটা 5টি, এখানে 5টি হবে। হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক, এখানে তোমরা লিখবে 5। দেখো, ঝুড়িতে 125টি ফুল আছে, 5টি মালায় সমসংখ্যক ফুল দিয়ে মালা তৈরি করলাম, প্রতিটি মালায় কয়টি করে ফুল আছে? তাহলে 125কে তোমরা 5 দিয়ে ভাগ করে দেবে, তাহলে কিন্তু উত্তর মিলে যাবে। ঠিক আছে, চলে যাব আমরা পরের প্রশ্নে। দেখো গদ দাগে কি বলছে, দার্জিলিং থেকে 8 পেটি কমলালেবু এসেছে, প্রত্যেক পেটিতে 64 করে কমলালেবু আছে, মোট কতগুলি কমলালেবু আছে? তাহলে এই 64কে 8 দিয়ে গুণ করে দেবে, উত্তর পেয়ে যাবে। আমি কিন্তু করে দিলাম না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলে যাব আমরা এর পরের প্রশ্ন, অর্থাৎ আমাদের পরিবেশ প্রশ্ন। চলো দেখি আমরা পরিবেশ প্রশ্ন কেমন হবে। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 তৃতীয় শ্রেণী আমাদের পরিবেশ। 1, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। ক, ডাক্তার না পুলিশ অ্যাপ্রন পরে? তাহলে অ্যাপ্রন কে পরে? ডাক্তার পরে, ডাক্তারের উপরে টিক চিহ্ন দিয়ে দাও। তারপরে দেখো, গাঁথনি সমান হয়েছে কিনা দেখতে কর্নিক ওলনদড়ি লাগে, তাহলে কি লাগে? ওলনদড়ির উপরে টিক চিহ্ন দিলাম। তারপরে গ দেখো, কলকাতার সব পোস্ট অফিসের নম্বর 711, 700 দিয়ে শুরু, এটা হবে 700 দিয়ে শুরু। ঠিক আছে, তারপর দেখো, সিনথেটিক উলের আসল নাম খনিজ তেল, ক্যাশ মিলন, সুতো, এটা কি হবে? সিনথেটিক উলের আসল নাম ক্যাশ মিলন। ঠিক আছে, তারপর দেখো, খদ্দর আসলে সুতি, সিল্ক, রেশম, এটা হবে সুতি। তারপর দেখো, ম্যাপ কথাটির বাংলা হলো তৈলচিত্র, স্থানচিত্র, মানচিত্র হবে, মানচিত্রের উপরে টিক চিহ্ন দিয়ে দাও। তারপর দেখো, শূন্যস্থান পূরণ করো। ক, আমাদের রাজ্যের নাম কি? আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ, তাই পশ্চিমবঙ্গ লিখলাম এখানে। তারপরে দেখো, খ, আদিম মানুষ ড্যাশ কাছেই ঘর বাড়ি তৈরি করতো, আদিম মানুষ কি করতো? নদীর কাছেই ঘর বাড়ি করতো, তাই নদীর কাছে লিখে দাও। তারপর দেখো, মানচিত্রের উপরের দিকটা হলো ড্যাশ দিক, তাহলে মানচিত্রের উপরের দিকটা কি? উত্তর দিক, তাই না? তারপর দেখো, পোস্ট অফিসকে বাংলায় ড্যাশ বলে, পোস্ট অফিসকে বাংলায় বলা হয় ডাকঘর লেখা এখানে। তারপরে দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সিনথেটিক উল কি থেকে তৈরি হয়? সিনথেটিক উল খনিজ তেল থেকে তৈরি হয়, খনিজ তেল লিখে দিলাম। অ্যাপ্রন কাকে বলে? কি লিখলাম? ডাক্তারেরা যে নির্দিষ্ট পোশাক পরে তাকে অ্যাপ্রন বলা হয়, তাই না? তারপরে দেখো, গ, যারা পাকা বাড়ি তৈরি করেন তাদের কি বলে? তাহলে উত্তর কি হবে? যারা পাকা বাড়ি তৈরি করেন তাদের রাজমিস্ত্রি বলা হয়। তারপরে ঘ দেখো, ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের বাড়ি করা হয় কেন? উত্তর কি লিখবে? দেখো, একটু বড় হয়ে গেছে উত্তরটা। ভূমিকম্প প্রবণ অঞ্চলে ইট সিমেন্টের বাড়ি থাকলে ভূমিকম্পে সেই বাড়ি ফেটে যায়, নষ্ট হয়ে যায়, তাই যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানে কাঠের বাড়ি তৈরি করলে কিছুটা সুবিধা হয়, চালটা টিনের হলে ভালো হয়, সেই কাঠ আর টিন দিয়ে আবার নতুন বাড়ি তৈরি করে নেওয়া যায়। মনে করেন ভূমিকম্প ভেঙে গেল, ওই কাঠ টিন দিয়ে তারা আবার বাড়ি তৈরি করে নিতে পারে। ঠিক আছে, তারপর দেখো, চ, পিনকোড কি? পিনকোড তোমরা জানো, পিনকোড হলো পোস্ট অফিসের নাম্বার, পোস্টাল ইন্ডেক্স নাম্বার। ঠিক আছে, নেক্সট দেখো, সঠিক উত্তরটি টিক এবং ভুল উত্তরের জন্য এক্স লেখো, মানে ক্রস চিহ্ন দিতে বলছে, অর্থাৎ সঠিক উত্তরের জন্য টিক চিহ্ন দিতে বলছে এবং ভুল উত্তরের জন্য এক্স অর্থাৎ কাটা চিহ্ন দিতে বলছে, ক্রস চিহ্ন দিতে বলছে। তো এখানে দেখো, প্রথমে দেওয়া আছে ক, ম্যাপের বাম দিকটা পূর্ব দিক, ম্যাপের যে বাম দিকে আছে, বাম দিক এটা বলছে পূর্ব দিক, তাহলে এটা কি সঠিক? এটা হবে। তারপরে দেখো, আদিম মানুষ সুন্দর পাকা বাড়ি বানাতো, এটা আদিম মানুষ সুন্দর পাকা বাড়ি বানাতো, এটা কি হবে? ভুল। তারপরে দেখো, গরমের দিনে সাদা পোশাক পরা উচিত নয়, এটাও ভুল। চট পাট দিয়ে তৈরি হয়, এটা ঠিক। ঠিক আছে, নেক্সট দেখো, বাম দিকের সঙ্গে ডান দিক টিক চিহ্ন দিয়ে মেলাও। এখানে
কিছু পেশার মানুষের নাম দেওয়া আছে এবং তাদের ইউনিফর্মের নাম এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমে কি দেওয়া আছে, গোলকিপার। গোলকিপার কি পরে, জার্সি পরে, তো জার্সির সঙ্গে মিলিয়ে দিলাম। তারপর দেখো ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি অ্যাপ্রন পরেন, অ্যাপ্রন মিলিয়ে দিলাম। ছাত্রছাত্রী ইউনিফর্ম পরেন। ঠিক আছে, আর পুলিশ খাকি রঙের পোশাক পরে, তাই এটা খাকির সঙ্গে মিলিয়ে দিলাম, খাকি রঙের পোশাক পরে। তারপরে দেখো বাড়ি তৈরির কি সুবিধা আর অসুবিধা তার নিচে ছকটি পূরণ করো। এখানে বলছে বাড়ি তৈরি, নদীর ধারে বাড়ি করলে সুবিধা কি আর অসুবিধা কি, আর খোলা মাঠে বাড়ি করলে সুবিধা কি আর অসুবিধা কি, প্রত্যেকটা সুবিধা অসুবিধা আছে। আমি জাস্ট ছোট্ট করে লিখে দিলাম, তোমরা একটু আরো গুছিয়ে লিখবে। হ্যাঁ, এখানে দেখো আমি নদীর ধারে বাড়ি করার কি লিখলাম, যাতায়াতের সুবিধা আছে, এছাড়া মাছ, কচ্ছপ, জল, কাঁকড়া ইত্যাদি পাওয়া যায়। আর অসুবিধা কি, যখন তখন নদীর, এখন দেখতে পাচ্ছি চারিদিকে বন্যা হচ্ছে, নদীর বাঁধ ভেঙে যাচ্ছে, তাই না, তাই এটা সেইভাবে লেখো, নদীর পাড় ভেঙে বন্যা হয়ে ধস নেমে ঘর বাড়ি নষ্ট হয়ে যায়, তাই না, যখন তখন ঘর বাড়ি ভেঙে যায়। তাহলে খোলা মাঠে ঘর করলে সুবিধা কি, খোলা মাঠে ঘর করলে উন্মুক্ত বাতাস পাওয়া যায়, রৌদ্র পাওয়া যায়, খোলা আকাশ পাওয়া যায়। আর অসুবিধা কি, অসুবিধা হলো যখন গাছপালা না থাকার কারণে প্রচন্ড গরম হয়, তাই না, তারপর ঝড় ঝঞ্ঝার সময় কি হয়, ঘর বাড়ি ভেঙে যেতে পারে, গাছপালা কি করে, ঝড় ঝঞ্ঝাকে আটকায়। চলে যাব আমরা পরের প্রশ্ন, অর্থাৎ স্বাস্থ্য শারীর শিক্ষা। দেখো স্বাস্থ্য শারীর শিক্ষা কেমন প্রশ্ন আসবে, এখানে বলছি দেখো, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক, বস্তা দৌড় খেলার একটি উপকারিতা লেখো। বস্তা দৌড় খেলার একটা উপকারিতা কি, আমি লিখে দিলাম, দেখো শরীরের গতিবৃদ্ধির সঙ্গে সঙ্গে পায়ের জোর বাড়বে এবং একই সঙ্গে শারীরিক সহনশীলতা বৃদ্ধি পাবে, এটা বস্তা দৌড় খেলার উপকারিতা। তারপরে দেখো পায়ের জোর, সহন ক্ষমতা, ক্ষিপ্রতা বৃদ্ধি পায় কোন খেলা করলে, কোন খেলা করলে এগুলো হয়, উত্তর হবে পায়ের জোর, সহন ক্ষমতা, ক্ষিপ্রতা বৃদ্ধি পায় লাফানো খেলা খেললে। তারপরে গ, বাঁয়ে মুড় বললে কোন পায়ের উপর ভর রেখে ঘুরতে হয়, উত্তর হবে বাঁয়ে মুড় বললে ডান পায়ের উপর ভর রেখে ঘুরতে হয়। তারপরে ঘ, থামো বা থেমে যাও এই আদেশ কখন দেওয়া হয়, উত্তর কি হবে, দেখো কদম তাল করার সময় থামার প্রয়োজন হলে এই আদেশ দেওয়া হয়। ওর দাগে ইচিং বিচিং খেলার সময় বা ইচিং বিচিং খেলায় কম করে কতজন খেলোয়াড় থাকতে হবে, বা ইচিং বিচিং খেলার সময় কম করে কতজন খেলোয়াড় লাগবে, উত্তর হবে 3 জন। 3 জনের এখানে লিখে দাও। তারপরে দেখো নিচের শব্দঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দঝুড়িতে কি দেওয়া আছে, দেখো ড্রিল, আলস্যতা বা অলস্যতা, যোগাসন, কাটা ফল। এখানে কয়েক দাগে দেওয়া আছে, দেখো মানসিক ও শারীরিকভাবে সুস্থ থাকার জন্য প্রত্যহ কি করতে হবে, আমাদের যোগাসন করতে হবে, তাই যোগাসন লিখে দিলাম এখানে। তারপরে দেখো খ, ড্যাশ হলো একটি সৌন্দর্যমূলক ব্যায়াম, তাহলে কি হবে, এটা ড্রিল, ড্রিল লিখে দিলাম। তারপরে গ, বক্রাসন ড্যাশ দূর করার জন্য উপকারী যোগাসন, তাহলে বক্রাসন কি, এখানে আলস্যতা দূর করার জন্য উপযোগী উপকারী যোগাসন। তারপরে ঘ, দেখো রাস্তার ড্যাশ কখনই খাওয়া উচিত নয়, রাস্তার ধারে যে কাটা ফলগুলো থাকে সেগুলো কখনো খাওয়া উচিত নয়, তো এটা লিখলাম। তারপর 3, নিচের বিবৃতিগুলির মধ্যে সত্যর জন্য হ্যাঁ এবং মিথ্যার জন্য না লিখতে হবে। এখানে কিছু বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া আছে, এগুলো যেটা সত্য তার পাশে হ্যাঁ এবং যেটা মিথ্যা তার পাশে না লিখতে হবে। ক, বজ্রাসন করলে বা বজ্রাসন করতে হলে প্রথমে হাঁটু মুড়িয়ে বসতে হবে, এটা সঠিক, তাই এখানে হ্যাঁ লিখবো। তারপর দেখো খ, যোগাসন করলে শরীরের পক্ষে ক্ষতি করে, যোগাসন করলে শরীরের ক্ষতি হয়, এটা সম্পূর্ণ মিথ্যা, তাই মিথ্যা লিখবো, এখানে না লিখবো। তারপরে গ, দেখো খেলাধুলো করলে মানসিক ও শারীরিক বিকাশ ঘটে, তা এটা হ্যাঁ সঠিক, তাই হ্যাঁ লিখবো। তারপর দেখো লম্বা হওয়ার প্রয়োজনে হস্ত পদাসন খুবই উপকারী, এটাও সঠিক, তাই হ্যাঁ লিখবো, ঠিক আছে। তারপরে দেখো 4 দাগে বাম দিকের সঙ্গে ডান দিক তীর চিহ্ন দিয়ে মেলাও। এখানে বাম দিকে কিছু দেওয়া আছে আর ডান দিকে দেওয়া আছে, এগুলো তীর চিহ্ন দিয়ে মেলাতে হবে। প্রথমে দেখো বাম দিকে কি দেওয়া আছে, শালভাসন, তোলা দণ্ডাসন, লাফানো খেলা, আর এখানে দেওয়া আছে তোমার হস্ত পদ্মাসন। আর এখানে ডান দিকে বাম দিকে কি দেওয়া আছে, ডান দিকে শিশুদের গ্রোথের জন্য উপকারী, পায়ের জোর, সহন ক্ষমতা বৃদ্ধি পায়, ডায়াবেটিস, ক্ষুধামান্দ রোগের জন্য উপকারী, আর এখানে দেওয়া আছে তোমার খিদে বৃদ্ধি করে। তাহলে এখানে দেখো সলভাসন, সলভাসনটা কার সঙ্গে মিলবে, এটা আমি এটা জুম আউট করলে ভালো হয়, দেখো ছোট করে দিলাম একটু। দেখো সলভাসন কি করে, খিদে বৃদ্ধি করে, ঠিক আছে। তোলা দণ্ডাসন, তোলা দণ্ডাসন কি করে, এটা শিশুদের গ্রোথের জন্য উপকারী। তারপর লাফানো খেলা, এটা কি পায়ের জোর, সহন ক্ষমতা বৃদ্ধি পায়। আর হস্তপদাসন, এটা কি করে, ডায়াবেটিস, ক্ষুধামান্দ রোগের জন্য উপকারী, এটা হস্তপদাসন, পদ্মাসন হয়ে গেছে, যদিও ভুল হয়ে গেছে, টাইপিং মিস্টেক। তারপরে দেখো
নিচের চিত্রটি রং করো। এখানে একটা চিত্র দেওয়া আছে, এটা তোমাদের রং করতে হবে। আগের পরীক্ষায় এটা এসেছিল, দেখো একটা জাহাজ দেওয়া আছে, এটাকে তোমাদের রং করতে হবে, তোমরা রং করে নেবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে। তো চলো শেষ করি।